আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কয়েকটা গল্প শেয়ার করি। গল্প না, বাস্তব ঘটনার প্রেক্ষিতে এগুলো হয়েছে। আপনারা গুগল করলে খুঁজে পাবেন। প্রথমটা হচ্ছে 1944 সালের ঘটনা। জায়গাটা ছিল হচ্ছে আমেরিকার সাউথ ক্যারোলিনাতে। দুটো বাচ্চা, কৃষ্ণাঙ্গ পরিবারের দুটো বাচ্চা, একজনের বয়স 14 বছর। সে তার ছোট বোনকে নিয়ে, বাচ্চাটার নাম ছিল হচ্ছে জর্জ স্টিনি। ছোট বোনকে নিয়ে তাদের গ্রামের মাঠে হচ্ছে গরু চড়া ছিল। হঠাৎ করে দুজন শ্বেতাঙ্গী বাচ্চা এসে বলল, ছোট বাচ্চা এসে বলল যে তারা কিছু ফুল খুঁজছে, সে কি সেই ফুলগুলো কোথায় পাওয়া যাবে জানে কিনা। তো জর্জ স্টিনি বলেছিল না, সে জানে না। ঘটনার বাচ্চা দুটোর সাথে তার পরিচয় এতটুকুনি ছিল। পরের দিন সকালবেলায় দুটো মেয়ের, ওই যে 11 বছর, দুটো মেয়ের একজনের ছিল 11 বছর, আরেকজনের বয়স ছিল 7 বছর, তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায় আউট অফ নাথিং, কোনো ধরনের এভিডেন্স ছাড়াই। পরে সেদিনই জর্জ স্টিনিকে অ্যারেস্ট করা হয়। তার দোষ ছিল তার শেষ কনভারসেশন ফুল খুঁজে পাওয়া যায়, কোথায় পাওয়া যায় সেই কথাটা হয়েছিল জর্জ স্টিনির সাথে, দুটো বাচ্চা। শুধুমাত্র এতটুকুন দোষেই তাকে অ্যারেস্ট করা হয় এবং তার বিচারের রায় দেওয়া হয় সে দুটো বাচ্চাকে খুন করেছে এবং তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হচ্ছে সবচেয়ে ছোট বাচ্চা মৃত্যুদণ্ড এবং এটা কার্যকর করা হয়েছিল। এখন আসুন, আসলে কি জর্জ স্টিনি এই ঘটনা ঘটেছিল না? একটা 14 বছরের বাচ্চা ছেলে যে মাত্র পৃথিবীতে কি বুঝে উঠতে পারে না, তার তো ধর্ষণ তো অনেক দূরের কথা, তার মধ্যে সে ছিল কৃষ্ণাঙ্গ। শ্বেতাঙ্গরে তো তখন একদম অস্পৃশ্য ধরনের কিছু ছিল। সে সময় গিয়ে শ্বেতাঙ্গ কাউকে, তাও দুজন বাচ্চাকে রেপ করার মতো একটা 14 বছরের ছোট বাচ্চার, এটা খুবই অবাস্তব ছিল। কোনো ধরনের তার ট্রায়ালটি ছিল মাত্র দুই ঘন্টার এবং তার গোটা প্রসিকিউশনে তার জন্য কোনো ধরনের কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি, কোনো ধরনের কোনো উইটনেস আনা হয়নি। 2 ঘন্টার ট্রায়ালের 10 মিনিটের সিদ্ধান্ত নেওয়া হয়। জুরি বোর্ডে যে 12 জন ছিলেন, সে 12 জন শ্বেতাঙ্গ জুরি সিদ্ধান্ত নেয় যে সেই হচ্ছে খুনি এবং তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে নাকি কনফেস করেছিল যে সেই এই দুটো বাচ্চাকে খুন করেছে, কিন্তু তার সেই কনফেশনের কোনো ওরাল বা রিটেন কোনো ডকুমেন্টস ছিল না। 70 বছর পর এসে সেটা প্রমাণিত হয় যে সেই খুন ওই বাচ্চাটা করেনি। কিন্তু মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হয়েছিল? নির্মম মৃত্যুদণ্ড। একটা ছোট স্টিলের চেয়ারের মধ্যে কারেন্টের শক দিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল। সে এতটাই ছোট ছিল যে ওই চেয়ারটার মধ্যে তার জায়গা হচ্ছিল না। সে যে বাইবেল নিয়ে গিয়েছিল, সে বাইবেলের উপর বসিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল এবং মৃত্যুর পরে তার কান থেকে মাথা থেকে ধোঁয়া বের হচ্ছিল। কি বিভৎস! মানে ভাবতে পারেন, মাত্র 14 বছর একটা বাচ্চা, মানে কি বিভৎস! কোনো ধরনের প্রমাণ ছাড়া মাত্র 14 বছর একটা বাচ্চাকে এইভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আরও একটা ঘটনা বলি আপনাদেরকে। এটা খুব সম্ভবত ইউএসএতেই হয়েছে, এটাও ইউএসএতে হয়েছিল। ট্রেনের 2 জন শ্বেতাঙ্গিনী অভিযোগ করেছিলেন ট্রেনে অবস্থিত 9 জন কৃষ্ণাঙ্গ পুরুষ, কৃষ্ণাঙ্গ বালক, পুরুষ হলেও একটা কথা ছিল, বালক, তাদেরকে রেপ করেছিল। কোনো ধরনের একই ঘটনা, কোনো ধরনের কোনো উইটনেস, কোনো ধরনের ট্রায়াল ছাড়াই এই 9 জনকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদেরকে ট্রায়াল তো দেওয়া হয়েছিল, কোনো ধরনের উইটনেস ছাড়া তাদেরকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও পরবর্তীতে প্রমাণিত হয়েছিল সেই 2 নারী পুরোপুরি মিথ্যা অভিযোগ করেছিল, কিন্তু ততদিনে তাদের বেশিরভাগ মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেও প্রত্যেকের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আরও একটা ঘটনা বলি আপনাদেরকে। এটাও ইউএসএতেই ঘটে যাওয়া, 1919 সালে ওমাহাতে।
সেখানে এক শ্বেতাঙ্গী অভিযোগ করেছিল যে তাকে হচ্ছে এক কৃষ্ণাঙ্গ যুবক তাকে ধর্ষণ করেছিল, কোনো ধরনের কোনো এভিডেন্স ছাড়া। সেখানেও কোনো উইটনেস ছাড়া, কোনো ধরনের আইনজীবী ছাড়াই প্রমাণিত হয়েছিল যে সেই কৃষ্ণাঙ্গ যুবকই তাকে রেপ করেছিল। ফলস্বরূপ যা হওয়ার তাই হয়েছিল, মৃত্যুদণ্ড। কিন্তু আমেরিকার শ্বেতাঙ্গরা তখন এতটা ধৈর্যবান হয়ে উঠতে পারেনি যে তাকে পুলিশের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে। তারা এতটাই ভালগার হয়ে গেছিল, সেখানে পুলিশের হেফাজত থেকে কারাগার ভেঙে তাকে নিয়ে আসা হয় এবং তাকে অমানবিকভাবে মারধর করা হয় এবং তার দেহকে পুড়িয়ে ফেলা হয়। পরবর্তীতে প্রমাণিত হয়েছিল সেই যুবকটিও সম্পূর্ণ নির্দোষ। এখানে আমি কয়েকটা ঘটনা আপনাদেরকে বললাম। সারা পৃথিবীতে হাজার হাজার এই ধরনের ঘটনা প্রতিদিন এখনো ঘটছে, হয়তোবা এতটা সিভিয়ার পর্যায়ে এখন আর নেই। সেটার জন্য কিন্তু যথেষ্ট পথ পরিক্রমা করে আজকে আমরা এই অবস্থানে পৌঁছেছি। 27 বছর নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন। মার্টিন লুথার কিং এর কথা আমরা সবাই জানি, ইউএসএতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। সেই মার্টিন লুথার কিংকেও কিন্তু শেষ পর্যন্ত মারা যেতে হয়েছিল শ্বেতাঙ্গ কারাকুটিতে। নেলসন ম্যান্ডেলার 27 বছরের জার্নি ছিল, জার্নিটা জেল হয়েছিল শুধুমাত্র এই রেসিজমের এগেইনস্টে কথা বলার জন্য। কত বিভৎস অতীত, তাই না? এই রেসিজমের অতীতটা খুবই বিভৎস। অথচ আজকে এই সময়ে এসে আমরা এখনো রেসিস্টই রয়ে গেছে। এখন আসি আমি মূল কন্টেন্টে। আমি গতকালকে ফেসবুকে একটা ভিডিও দেখলাম। ভিডিওতে আমরা সিন্ড্রেলার কাহিনী সবাই জানি। এই দেশের বেশ নাম করা একজন কন্টেন্ট ক্রিয়েটর, গায়ের রং ফর্সাই। উনি হচ্ছে হোয়াইটেনিং ক্রিমের প্রমোশন করছিলেন। তার সিন্ড্রেলা নিয়ে কাহিনীতে আমার কোনো সমস্যা ছিল। তার একটা লাইন আমার কানে খুব কট করে বাজে, মানে খুব বিশ্রীভাবে বাজে আর কি। মানে ওনার ওই লাইনটা আমি হজম করতে পারিনি এবং ওইটা আমার মাথা অনেকক্ষণ ধরে ঘুরেছিল। লাইনটা ছিল হচ্ছে, কালা সিন্ড্রেলাকে দেখে পরীর দয়া হয়। সেখানে ঘটনাটা অনেকটা এরকম যে সিন্ড্রেলার সৎ মা সিন্ড্রেলাকে দিয়ে প্রচুর কাজ করাচ্ছিল যাতে সে আরো কালো হয়ে যায় এবং সে হচ্ছে ওই যে সিন্ড্রেলার কাহিনী তো আমরা সবাই জানি, ওই রাজপুত্রের তার 2 মেয়েকে পছন্দ করে, তাকে সিন্ড্রেলাকে যেন না পছন্দ করে। এবং হঠাৎ পরী এসে হচ্ছে কালা সিন্ড্রেলাকে দেখে পরীর মনে দয়া হয় এবং পরী সেখানে বেশিক্ষণ থাকতে চায় না, কারণ সেও নাকি কালা হয়ে যাবে। আই রিপিট, ওয়ার্ডটা ছিল কালা। এবার বলুন, আজকে এত বছর পরে এসে যে রেসিজমের এগেইনস্টে এত প্রাণ গিয়েছে, স্টিল আমরা এটাকে ওভারকাম করতে পারিনি। তারপরেও অনেকটা টলারেবল সিচুয়েশনে চলে এসেছি। এখনো প্রত্যেকটা ওয়ার্ক সেক্টরে, ইউএসএ তো খুব সম্ভবত এখনো ওয়ার্ক সেক্টরে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ নিয়ে একটা ডিসক্রিমিনেশন এখনো চলছে। আমাদের দেশের কথা তো আমরা বাদই দিই, আমরা তো এমনিতেই কৃষ্ণাঙ্গ। এবং ইউরোপিয়ানরা এখনো রেসিজমে বিশ্বাসী। সেখানে আমাদের মতো যারা এই ধরনের ইনফ্লুয়েন্সার আছে, এই দেশগুলোতে রেসিজমের এইভাবে হচ্ছে প্রমোট করছে। আমার ওনার শব্দ শুনে আমি হচ্ছে মানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে কিভাবে একটা মানুষের শব্দ চয়ন, বাচনভঙ্গি এত বিচ্ছিন্ন রকমের জঘন্য হতে পারে। আই ডোন্ট নো। আরো একটা ঘটনা বলি, আমাদের দেশের বেশ মেইন স্ট্রিমেরই একটা অনুষ্ঠান ছিল, রোস্টিং এর একটা সেগমেন্ট ছিল। রোস্টিংটা জিনিসটা কি? রোস্টিংটা হচ্ছে আপনি আরেকজনকে তার উইক পয়েন্ট নিয়ে তাকে হচ্ছে রোস্ট করবেন, আপনিও করবেন, আপনার অপোজিশন আপনাকে করবে। এবং সেখানেও আমি দেখলাম একই বিষয়, সেই গায়ের রং নিয়ে খুব বাজেভাবে কটাক্ষ করা, বাজেভাবে কাউকে বুঝানো যে তুমি ব্ল্যাক, বডি শেমিং করা ইত্যাদি ইত্যাদি। হয়তো বা আজকের যুগে এসে এটা একটা ফ্যাশনের পর্যায়ে পড়ে গিয়েছে। এটা হয়তো বা অনেকে বলবে যে হ্যাঁ এটা হতেই পারে, কিন্তু সব কিছু নিয়ে আসলে মজা হয় না। আই মাস্ট সে, যার অতীত
এতটা কালো অধ্যায়ে পরিণত, যার জন্য এতজন মানুষ জীবন দিয়েছে, যার জন্য এতগুলো মানুষকে জেল খাটতে হয়েছে, যার জন্য এতগুলো মানুষের তার জীবনের সিংহভাগ সময় শেষ করে দিতে হয়েছে, সেই জিনিস নিয়ে মজা করা কি আদৌ সাজে? বা সেই জিনিসকে মজা করার জন্য আমার আজকাল কি মনে হয় জানেন, আমরা হচ্ছে একটা পাকে ঘুরপাক খাচ্ছি। যেমন হচ্ছে আমরা সিভিলাইজড হয়েছি, এবং সিভিলাইজড হওয়ার পর আমরা একটা পিকে পৌঁছে গিয়েছি, এবং এই পিক থেকে এখন আবার আমরা জিরোর দিকে যাচ্ছি। মানে হচ্ছে আপনি যদি এটাকে একটা সার্কেল হিসাবে ধরেন, সার্কেলের যে পয়েন্ট থেকে আমরা শুরু করেছিলাম আবার সেই পয়েন্টে এসে আমরা থামছি। মানে আমরা যেগুলোর এগেনস্টে আমাদের সকল রেভুলেশন ছিল, যেগুলোর এগেনস্টে আমাদের সকল ধরনের মুভমেন্ট ছিল, যেগুলোর এগেনস্টে এত হাজার হাজার বছর ধরে মানুষ কথা বলেছে, আজকের দিনে এসে আজকে যখন আমরা নিজেদেরকে সিভিলাইজড বলি, আমরা নিজেদেরকে সভ্য বলে প্রমাণিত করার চেষ্টা করি, সেই সভ্য সময়ে এসে আমরা আবার সেই জিরোতে পৌঁছে যাচ্ছি। এবং যেই পরিক্রমাটা আমরা শুরু করেছিলাম, সেই পরিক্রমা শেষ করে আবার সেই জিরোতে এসে পৌঁছে গেছি। আমার কাছে আজকাল এটাই মনে হয় যে এত যান, এত মালের ক্ষয়ক্ষতি, এত মানুষের জীবনদান, প্রত্যেকটা রেভুলেশন আজকের সময় এসে ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আমাদের জেনজে জেনারেশন তারা প্রত্যেকটা রেভুলেশনকে হয়তো বা ইনভ্যালিড করে দিচ্ছে। আমি জানি না, হয়তো আমি ওভার রিয়াকশন করে দিচ্ছি। শুধু আমি এটুকু বলতে চাই যে যার পাস্ট, যার অতীত এতটা 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 রক্তাক্ত, সেগুলো নিয়ে মজা করা যায়। এবং আপনারা কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানানোর আগে সেগুলো অনেক বেশি স্পর্শকাতর কিনা সেটা একটু জেনে নেবেন। আপনার এই একটা স্টেটমেন্টের কারণে হাজার হাজার মানুষের মেন্টাল প্রেশার কি হবে সেটা হয়তো আপনি জানেন না। আপনার কাছে নেহায়াতি এটা একটা প্রমোশন, নাথিং এলস। আপনার কাছে এটা আর কিচ্ছু না, কারণ আপনি অতটা ইনসেনসিটিভ বলেই হচ্ছে এই ধরনের একটা ওয়ার্ড বলতে পেরেছেন যে কালা। জিনিসটা সবার জন্যই সেম। আবার অনেকে ধলা বলেও হচ্ছে জিনিসটাকে হচ্ছে মানে কটূক্তি করে, গায়ের রঙকে কটূক্তি করতে, যে ধলা চামড়া ছাড়া আর কিছুই নাই। কালা বলা যেমন অপরাধ, ধলা বলাটাও অপরাধ। অপমানজনক প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে অপরাধ, এবং অপমানজনকভাবে আপনি যদি ভালো শব্দ ব্যবহার করেন সেটাও হচ্ছে অপরাধ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমার খুব পছন্দ, আগুনের পরশমণি। সেখানে দুটো লাইন হচ্ছে এরকম যে নয়নে দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। খুব ইউনিভার্সাল দুইটা লাইন। আপনার দৃষ্টি থেকে যখন কালো ঘুচে যাবে, তখন আপনি যেখানেই তাকান না কেন সেখানেই আপনি আলো দেখতে পাবেন, এবং কালো আর সাদার মধ্যে আপনি পার্থক্য করবেন না। মানে আমি আশা করব আমাদের মধ্যে যারা প্রমোটার আছেন তারা তাদের কন্টেন্ট ডেলিভারি করার আগে আরেকটু স্পর্শকাতর হবেন, মানুষের প্রতি আরেকটু সেন্সিটিভ হবেন। আপনি যে মেসেজটাই দিচ্ছেন একটা ব্ল্যাক পিপলদের উদ্দেশ্যে, সেখানে আপনি ব্ল্যাকদেরকে অপমান করছেন। ইনসেন্সিটিভ ভাই, প্রচন্ড ইনসেন্সিটিভ। প্রত্যেকটা মানুষ সুন্দর তার নিজের ওয়েতে সুন্দর, সেটা মেনে নিতে শিখুন, একটু শিক্ষিত হতে শিখুন। এতটুকুনি আপনাদের কাছে রিকোয়েস্ট আর কি। কোনো একটা কন্টেন্ট বানানোর আগে একটু রিসার্চ করুন, একটু দেখুন সেটা আদৌ কোনো স্পর্শকাতর সেগমেন্টকে স্পর্শ করে কিনা, কিংবা কোনো নেগেটিভিটিকে এটা প্রমোট করছে কিনা। এটাই আমার বলা ছিল। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।